আমার বাবা মা আমাকে লিটারালি একটা অপদার্থ তৈরি করে গেছে। আমি কিন্তু কাঁদি ভাইয়া, কারণ আমি একা ঘুমাইতে পারি না। আমি কিন্তু সত্যি একা ঘুমাইতে পারি না। আমি যদি বলি যে আমার আব্বার মৃত্যুর মোমেন্টটাও আমার কাছে অনেক আনন্দের। যে বাবা চেয়েছিলেন যে মেয়ে গান করুক, তো মেয়ে যখন গান করে তখন বাবাকে গান শোনানো হলো না। যে আমার একটা ঘর ছিল, আমরা যেই ঘরে থাকতাম, আমি, আমার আব্বা, আমার মা, যে ঘরের মধ্যে লিটারালি পানি ঢুকতো ভাইয়া বর্ষা হলে। আমি জীবনে এত এত ভুগেছি, এত কেঁদেছি যে আমার চোখে এখন আর পানি আসে না। দেখেন, বাবা মা এমন একটা জিনিস, আপনি যে অবস্থায় থাকেন, আপনার আর্থিক অবস্থা, পজিশন যেটাই হোক, আপনি কিন্তু তাদের জীবনে রাজা। তো চিৎকার দিয়ে দিয়েও আমি আবার কাছে গিয়ে এরকম এরকম করতেছি। ততক্ষণে ওই যে মুখ বাঁকা হয়ে গেছে না, মুখ বাঁকা হয়ে কিন্তু সে মারা গেছে। গাল গল্পের লুৎফর হাসানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই আয়োজনটা করি মূলত বাবা মাকে ঘিরে। এখানে বাবা মায়ের বাইরে আসলে কোনো কথা আমরা বলি না। আমরা পৃথিবীতে প্রচুর কথা বলি। আমাদের এই যে যান্ত্রিক জীবন, এই জীবনে আমরা বাবা মাকে নিয়ে খুব কম কথা বলি। ফলে আমি একটা আয়োজন করেই মূলত এই উদ্যোগটা নেওয়া যে আমরা কথা বললে বাবা মাকে নিয়ে বলবো, বাবা মায়ের বাইরে কোনো কথা আমরা বলবো না। তো বাবা মাকে নিয়ে কথা বলার জন্য আজকে আমার সঙ্গে আছে, কিংবা আমি যার সঙ্গে আছি তার নাম মোনালিসা মুন, নাকি মুন মোনালিসা, মুন মোনালিসা, মোনালিসা মুন কিংবা মুন মোনালিসা, যেটাই হোক না কেন, মুন এবং মোনালিসা দুটোই আছে। তো আমরা ওর সঙ্গে কথা বলি। মোনালিসা, মোনালিসা শুনতে ভালো লাগে নাকি মুন শুনতে ভালো লাগে? না, মুন শুনতে ভালো লাগে, কারণ এটাই অ্যাকচুয়ালি আমার নাম। আচ্ছা, মুন নামটা কি কে দিয়েছে? আমার নামটার অনেক কাহিনী ভাইয়া। এটা আমার বাবা মায়ের দেয়া নাম হচ্ছে মন। বাবা মায়ের দেয়া নাম মন? মন মানে অ্যাকচুয়ালি আমার আব্বা এবং আমার ফ্যামিলির সবাই আমাকে মন বললেই ডাকে, এখনো ডাকে। আমার আব্বাও ডাকতেন। কিন্তু আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তখন সামহাউ ওইটা একটু কারেকশনে ভুল হয়ে যাওয়ার কারণে একটা মুন হয়ে গেছিল আমার রস্যুকারটা, মানে লিখতে বা রেজিস্ট্রির সময় আর কি, রেজিস্ট্রেশনের সময়। তো তখন আমার সার্টিফিকেটে আমার এই নামটা চলে আসে। তো ওইটার কারণে আমার মন নামটা আর আমি ওইভাবে সামনে আনতে পারি নাই। এখন মুন চলে সব জায়গায়। মুনমুন আক্তার, এটা হচ্ছে আমার অফিসিয়াল নাম। আর মুনমুন আক্তারটা থেকে আমি মোনালিসাটা হচ্ছে, মানে আমি ফেসবুকে ইউজ করি আর কি। তো এই মুন যে মোনালিসা, তো আমি মুনটা রাখি ওইখানে। তুমি কি জানো এটা, বা তুমি কি আমার সাথে একমত যে মুন মুন হোক বা মুন হোক বা মোনালিসা, এসবের যে মন নামটা অনেক অনেক বেশি সুন্দর, মন নামটা অনেক সুন্দর। এখন নসিবে নাই সেটাই। কোনো কিছু, কিন্তু মানে আমরা চেষ্টা করি, কিন্তু যা কিছু লাইফে ফিক্সড, ওটাই ঘুরে ফিরে আপনি আপনি অনেক চেষ্টা করতে পারবেন, কিন্তু ফিক্সড জায়গা থেকে আপনি বেরোতে পারবেন না। আমি ধরে নিয়েছি যে আমি মুনে ফিক্সড ছিলাম, আমার ওটা নিয়ে আফসোস হয় না। আমার একটা মেয়ে আছে নাম দুপুর, অনেকে আমি খেয়াল করে দেখেছি যে নুপুর বলে ডাকে। আমাকে জিজ্ঞেস করে যে নুপুর ভালো আছে, আমি নুপুর কে? তবে দুপুর নামটা অনেক সুন্দর, খুব রেয়ার। সেটা আমার মনে পড়লো, এটা ভেবে যে মুন নাম ছিল মন, মানে সেখানে কোনো কারণে হয়তো সে বোঝে নাই যে মানুষের নাম আবার মন কিভাবে হয়, হয়তো সে কারণে মানে ময়ের জায়গায় রসুকার দিয়ে দিছে। যা হোক, তো বাবা মা যেহেতু মন বলে তো ডাকতো, তাই না? হ্যাঁ, এখনো ডাকে। আমার বাসা সবাই মন বলে ডাকে, নামটা ঘুচে যায়নি। আচ্ছা, নামটা আছে এখনো। তো মুনের যে পরিচয় আমরা জানি, সে একজন ভালো কণ্ঠশিল্পী। তো গানের জগতে কি বাবা মা নিয়ে এসেছিলেন? গানের জগতেরই আমার বাবা মা, আমার মা না, স্পেশালি আমার আব্বা। আমার আব্বা মূলত, আমরা সেই সময়, আপনার মনে আছে কিনা, আমার কিন্তু ঢাকায় বেড়ে ওঠা, মিরপুরে 11 নম্বরে আমার জন্ম। তো আমার আব্বা বহু বছর আগে, মানে আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর, একটু আমাদের পরিবারটা সঙ্গীতমনা না, মানে আমার দাদা বাড়ির ওই পোর্শনটা। আমার দাদা একটু নামাজ কালাম পড়তে পছন্দ করতেন বেশি, একটু শরীয়তি আমরা যেটাকে বলি। আমার আব্বা আবার একটু সংস্কৃতি মনা, সে খুবই মিউজিক্যাল। পরবর্তীতে এগুলো নিয়ে আমার দাদার সাথে মানে আমার আব্বার একটু অসুবিধা যাচ্ছিল। আমার আব্বা ঢাকায় চলে আসে স্বাধীনতার পরপর। ঢাকায় আসার পরে আমার আব্বা ঢাকাতেই সেটেল হয়, এবং মানে আমার ভাই বোন যারা সবাই মিলে আমরা ঢাকায় চলে আসি। তারপরে এখানে মিরপুরে আমার আব্বা ব্যবসা বাণিজ্য শুরু করে।
বেশ সাকসেসফুল বিজনেসম্যানও সে হয়, তার আর্থিক অবস্থা ভালো ছিল সেই সময়টা। তো তখন আমার আব্বা খুব খাজা বাবার ভক্ত ছিলেন। খাজা বাবার ওরস করতেন প্রতি বছর মিরপুরে। এখনো কিন্তু এটা হয়। আমাদের বাড়ি মাদারীপুর, তো ওই অঞ্চলে কিন্তু খুব পালা গান হয়, একদমই পালা গান হয়। তো এরকম পালা শিল্পীদেরকে এনে আমাদের বাড়িতে গান হইতো। ঢাকায় করতো এটা, কিন্তু পুরো রাস্তা ব্লক করে। ওই জিনিসগুলো আপনার নজরে কখনো পড়ছে কিনা যায় না। তো ঢাকাতেই এটা হইতো। এবং খাজা বাবার ড্যাগ বসানো, মানে বসায় বসায় খাজা বাবার উরুস করতো। সেই দিনগুলা, সেই সময়গুলো এখন আর নাই। তো আমার কিন্তু ওইভাবে দেখেই আমি সঙ্গীতের মধ্যে ভালো লাগা আমার ছোটবেলা থেকে ছিল। কিন্তু আমি আমাদের পরিবার এবং আমাদের পরিবারের কারোর কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান ছিল না সঙ্গীতে। তো বাবা মানে কি? আমার আব্বা ভালোবাসতেন সঙ্গীত চর্চাটা করা। আমার আব্বা আবার একটা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন, সেটা হচ্ছে ভায়োলিন, বেহালা, এবং খুব সুন্দর, খুব সুরে। মানে আমার আব্বা কিন্তু ভায়োলিন বাজাতে, মানে আমার আব্বার টোনটাও ছিল খুব, মানে এখন তো আমরা একটু সুর বুঝি, তো আমি এখন বুঝি যে আমার আব্বার টোনটাও খুব সুরেলা, সুন্দর একটা টোন ছিল। সকালবেলা শুনতাম। তা আমার আব্বা আবার খাজা বাবার ওরস করার মধ্যে লালনের গান খুব ভালোবাসতো, লালন সাইজির গান। তখন আমাদের বাসায় একটা টেপ রেকর্ডার ছিল। আব্বা ওইটার মধ্যে ফরিদা পারভিন ম্যাডামের গান শুনতো। তো আমার ফরিদা পারভিন ম্যাডামের গান তখন থেকেই খুব শুনতাম আমরা। তো শুনতে শুনতে ওই গানগুলোর সাথে আমার এক রকমের চর্চা, মানে শোনা থেকে এক রকমের চর্চা, গুনগুন করে গাওয়া, ওইরকম সুরে গাই বা বেসুরে গাই সেটা না, মানে মেমোরাইজেশনটা ওইখান থেকে হওয়া। তারপরে আমার আব্বার একটা সার্কেল ছিল বড়, জুনিয়র সিনিয়র ফ্রেন্ড, সবাই মিলে একত্রে তার আড্ডা দিত। এবং ওইখানে দু একজন সঙ্গীত শিল্পীও ছিল, একদম প্রকৃতপক্ষে সঙ্গীত শিল্পী। তো তখন মানে প্রথম বাবার সাথে কি গানের কোনো জায়গায় যাওয়া হয়েছে বা না? ওই যে আব্বার যে সার্কেল ছিল ওইখানে আমার আব্বার এক বন্ধু ছিল, আমার মামা বলে ডাকতাম, জি চন্দন বাবু মামা। উনি সর্বপ্রথম আমাকে মানে একদম সারগামের যে আমার প্রথম স্টার্টিংটা উনি শুরু করলো, কিন্তু আমার আর হয় নাই ভাইয়া। আমি খুব ভয়, মানে গান করতে খুব আমার ভয় লাগতো। মানুষজন দেখলে, আমি জীবনের প্রথম একটা প্রোগ্রামে গেলাম। বাবাকে গান শোনানো হয়েছে? না, আমার আব্বা খুব চেষ্টা করছে আমাকে গান বাজনা করানোর, কিন্তু আব্বার জীবদ্দশায় আব্বা জানেই না যে আমি আসলে কোনোদিন গান গাবো। কারণ আমি খুব নার্ভাস থাকতাম, মানে মানুষজন দেখলে আমি কথাই বলার মতো অবস্থায় থাকতাম না। মঞ্চে গান গাওয়া তো দূরে থাকুক, কিন্তু আমার ছোটবেলায় জানিটা কিন্তু সঙ্গীতের না। এখন তো তুমি মানে সঙ্গীত শিল্পী হিসাবে আমাদের কাছে, এখন কিন্তু আমি গানই গাই। হ্যাঁ, বাবাকে শোনানো হয়? না, আমার আব্বা এটা আমার আব্বা মারা যাওয়ার আগ পর্যন্ত তো আমি গান করতাম না। আমার ইন্টারমিডিয়েটের সময় আমার আব্বা মারা গেল। তো আমার আব্বা ছোটবেলায় চেষ্টা করছে আমাকে নিয়ে, যে যদি গান বাজনা করে, সে পছন্দ করে যেহেতু। কিন্তু আমি খুব ভয় পেতাম, মানুষজন দেখলে আমার আর গান হইতো না। এখন যখন তুমি যখন কোনো মঞ্চে গাও বা টেলিভিশনে গাও বা বিভিন্ন জায়গায় গাও, তোমার একবার মনে হয় না যে বাবা তোমাকে বাবা চাইতো যে আমার মেয়েটা গান করুক? এটা তো আমি অনেক বলি যে এটা আমার আব্বার চাওয়া থেকে, ওই যে ফিক্সড, শুরুতে একটা কথা বললাম না, যা কিছু আমাদের ভাগ্যে ফিক্সড, মানুষ সেটাই করে এসে। কিন্তু আবার আরেকটা কথা আছে, সূরা নজমের একটা আয়াত আছে যে মানুষ তাই পায় বা ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। এটাও কিন্তু আছে, চেষ্টা করে বা চায়। হ্যাঁ, এখন চাওয়াটা দুই ভাবে হইতে পারে, একটা চাওয়া পুনর্জন্মের, একটা আপনার জন্মের। মানে আমার জন্মের চাওয়া এটা না, আমার বাবার জন্মের চাওয়া এটা ছিল। তোমার বাবা চেয়েছিলেন যে তুমি গান করো, হ্যাঁ, কিন্তু তুমি তোমার বাবাকে কোনো গান শোনাইতে পারো নাই। না, তো এখন তুমি গান করছো, এখন আমি গানই করছি। তোমার আফসোস হয় না যে বাবাকে? আফসোস হয়, এই একটা বিষয় আমার অনেক আফসোস হয়। আমার দুইটা বিষয় আফসোস। এক, আমি আমার আয়ের, মানে আমার রোজগারের টাকা আমার বাবা মার জন্য আমি কিছু কিনতে পারি নাই কখনো, এটা আমার একটা কষ্ট বা আফসোস হয়। আর আমি আমার মা কিন্তু আমার গান গাওয়া দেখে গেছে, কিন্তু আমার আব্বা দেখে যেতে পারে নাই। আমার আব্বা জানতোই না যে আমি গান গাই, বা আমি গান শেখার জন্য অনেক চেষ্টা করছি। অনেক পরবর্তী আমার আব্বা অসুস্থ হওয়ার পরে চেষ্টা করলাম। সেই পর্বটা হচ্ছে 2012 সালে আমার আব্বা যখন মারা যায়, তার মাস 6 আগে আমার সঙ্গে সামহাউ গুরুজি শফি মণ্ডল, ওনার সঙ্গে পরিচয় হয়। তা আমি আবার গিয়ে দেখলাম ওনার ওইখানে যে উনি লালনের এলাকার মানুষ,
এবং উনি লালন সাইজির গানই করেন। তা আমার একটা কানেকশন ওইখানে হলো, আমারও ভাল লাগতে শুরু করলো। তো আমি আবার নিজে থেকে আমি গেলাম যে না সঙ্গীতের মানে মানে শিখবো। তার কয়েক মাস পরে আমার আব্বা মারা গেল। বাবাকে আর গান শোনানো হলো না আর কি। না, তো এটা তখন আমি একটাও গান জানি না। তখন আমি কেবল ইন্টারমিডিয়েটে, তো আমার গানের জার্নিটা কিন্তু অনেক পরে। হ্যাঁ পরে হোক, কিন্তু আমি যেটা শুনে একটু এটা একটা মানে অদ্ভুত কথা আর কি, যে বাবা চেয়েছিলেন যে মেয়ে গান করুক, তো মেয়ে যখন গান করে তখন বাবাকে গান শোনানো হলো না আর কি। যাই হোক, এই ফাঁকে তোমার একটা কথা আমাকে খুব ছুঁয়ে গেছে। তুমি বললা যে আমি আমার ইনকামের কোনো টাকা বাবাকে বা মাকে কিছু কিনে দিতে পারিনি। তুমি এটা এটা এই ব্যাপারটা যে ভালো করে জানতে চাচ্ছি। কম আর বেশি, এখন যেই বয়সে এসে আমি পৌঁছেছি, এই বয়সে তো আমি কাজ করি, হুম। গান করি, মানে গানই করি, এটা তো আমাদের প্রফেশন। হুম। এখন আমরা যে যার অবস্থানে যেমনটা থাকি সেই অনুযায়ী আমাদের পারিশ্রমিকটা আসে, তো টাকাই তো আলটিমেটলি। হুম। কিন্তু একটা হয় না যে এই টাকা থেকে আমি আমার মায়ের ভরণ পোষণ করছি বা আমার আব্বার ভরণ পোষণ করছি, তো সেটা আমি করতে পারি নাই। কেন করতে পারি না? আসলে গল্পগুলো খুবই এলোমেলো গল্প। আমরা কিন্তু খুব, আমার আব্বার মানে একটা সময়ে যেমন সচ্ছলতা ছিল, অনেকটা বয়স হয়ে যাওয়ার পরে আব্বার কর্মজীবনের বিরতি আসার পরে আমার আব্বার মানে একটা আর্থিক ধস নামে, যেই ধসের মানে পূর্ণ সময়টার মধ্যে আমি আমার জন্ম, এবং আমি খুব আর্থিক অসচ্ছলতার মধ্যে বড় হয়েছি। মানে এতটাই অসচ্ছলতা যে একদম আমরা আগের দিনে আলমগীর সাবানার সেলাই মেশিন, ঘরে পানি ঢুকে যায়, ঘরের মধ্যে বৃষ্টি পড়ে, এরকম এরকম সিনেমা দেখতাম না, ওইরকম অনেকটা। যে আমার একটা ঘর ছিল, আমরা যে ঘরে থাকতাম, আমি, আমার আব্বা, আমার মা, যে ঘরের মধ্যে লিটারলি পানি ঢুকতো ভাইয়া বর্ষা হলে। আমার আব্বা বাইরে থেকে করতো কি, এরকম ছোট ছোট লাল ইট নিয়ে আইসা মানে ইয়েতে দিত, ফ্লোরে দিত, এবং আমি কিন্তু তখনও রানি, মানে আমাকে কিন্তু আমার আব্বা পানিতে পা ফেলতে দিত না। একটা চৌকি ঘরের মধ্যে আমাদের, ওই চৌকি থেকে আমি ওই ইটে পা দিয়েই বাইরে যেতাম। এবং আমার বাইরে প্রচুর বৃষ্টি, ওয়াশরুমে গেলে আমি ভিজে যাব, বাথরুমে গেলে আমার আব্বা করতো কি, ওই যে মাটির মালসা পাওয়া যায় না, ভাত গড় দিত আগে মাটির মালসা, ওই মালসা এনে দিত, আমি ঘরে প্রস্রাব করতাম। হ্যাঁ, তো ওইভাবে কিন্তু আমার খুব যত্নে, মানে দেখেন বাবা মা এমন একটা জিনিস, আপনি যে অবস্থায় থাকেন, আপনার আর্থিক অবস্থা, পজিশন যেটাই হোক, আপনি কিন্তু তাদের জীবনে রাজা, রানী, একমাত্র মানে রাজকন্যা। আমি কিন্তু আমার বাবা মায়ের জীবনের একমাত্র রাজকন্যা। আমি কিন্তু বিছানায় বসেই ভাত খাইছি, এবং আমার আব্বা কিন্তু তখন তো আমাদের বেসিন নাই, আমি কিন্তু বেসিন নাই তাতে কি, আমি কিন্তু প্লেটেই হাত ধুইছি সব সময়। আমি কিন্তু কখনো বাইরে গিয়ে হাত ধুই নাই, আমি ওই মালসাতেই হাত ধুইছি। পানিটা কিন্তু আমাকে সবসময় আগায় দিছে আমার আব্বা। খাওয়া কম, একটা ডিম হয়তো আমার আব্বা খায় নাই, আমার মা খায় না, আমি খাইছি। আমার কিন্তু খাবারের কখনো ভাগ হয় নাই, মানে একটা ডিম ভাগ করে 3 জন খাবো, বা আমার কোনো রকম আমার বাবা মা যতদিন বেঁচে ছিলেন, আমার জীবনে আমি কষ্ট আমি চোখে দেখি নাই। গরিব ছিলাম সেটা ভিন্ন কথা, কিন্তু গরিবরা যে অনেক সুখী হইতে পারে, এটা একটা জ্বলন্ত উদাহরণ আমি নিজে, যে গরিব জীবনটা কত সুন্দর, এবং আর্থিক অসচ্ছলতার মধ্যে বাবা মা একটা সন্তানকে মানে কত সুখ দিয়ে বড় করতে পারে, তা লিটারলি আমি আমার জীবনে উপলব্ধি করেছি। এবং আমার জীবনে কিন্তু কোনো রিগ্রেট নাই, এবং মানে লিটারলি কোনো রিগ্রেট নাই। একটাই মাত্র কষ্ট আছে, সেটা যে আমি আমার আয়ের টাকা, উপার্জনের টাকা আমি আমার বাবা মার পেছনে খরচ করতে পারি নাই, এটা আমার একটা কষ্ট। আর আমার আব্বা তো মারা গেল আমাকে খুব ছোট রেখে 2012 সালে আগস্ট মাসের 31 তারিখে। এটা জুন চলে, মানে জুলাই আগস্ট, 1 মাস পরেই আগস্ট আসবে। আগস্টের 31 তারিখে এটা আমার জীবনের আমি কিন্তু অনেক পরিপক্ক এবং খুব শক্ত মানুষ, আমার অবস্থানের চাইতেও অনেক শক্ত এবং খুব বাস্তবিক। এবং
আমি জীবনে এত এত ভুগেছি, এত কেঁদেছি যে আমার চোখে এখন আর পানি আসে না। আমি এটা খেয়াল করতেছি, আমি কিন্তু ইমোশনাল হয়ে যাই না কোনো কথা মুন, আমি বলার একটা সময়। ব্যাপার খেয়াল করতেছি যে কত অবলীলায় একটা সন্তান বলে যাচ্ছে যে তার বাবা গান পছন্দ করতো, তার সন্তান গান করুক, সে গান এখন গায়, তার বাবা নাই। আবার বাবা মায়ের জন্য সে কোনোদিন কোনো কিছু তার উপার্জনে একটা টাকা সে দিতে পারে নাই। যে বাবা তাকে মানে যে ঘরে পানি পড়তো সেই বাচ্চাটা যেন পানিতে পা না রাখে এই জন্য সে ইট আলাদা করে নিয়ে আসতো। এই কথাগুলো আমরা মুনির কাছে শুনতেছি। সে মানে এক ধরনের মানে নির্ভার এবং খুবই কারণ ওগুলোর সাবলীলভাবে মধ্যে দুঃখ নাই তো ভাইয়া, ওগুলোর মধ্যে অনেক আনন্দ, সাবলীলভাবে বলছে। ওগুলোর মধ্যে অনেক মানে আনন্দ। এটাও কিন্তু মানে একটা যে অনেকে আসলে এটা পারে না, আমরা অনেকে পারি না, অনেকে কান্না লুকাতে পারে না, অনেকে কষ্টটা মানে যে মানে আঁকড়ে ধরা বা কষ্টটাকে নিয়ন্ত্রণ করা, এটাও কিন্তু একটা বড় ক্ষমতা। এই ক্ষমতা তো সবার নাই। এই ক্ষমতা অর্জন করাটাও তো বিরাট ব্যাপার। সম্ভবত এটাও তো সত্য হতে পারে, অধিক সুখে পাথর একটা কথা আছে। না, আমি অনেকটাই পাথর, বা আমি মনে করি না যে আমার আমার দুর্বলতাগুলো আমি শেয়ার করব, কিন্তু সেগুলো নিয়ে মানুষ উপহাস করবে, সেই সুযোগটা তো আমি দিব না। আমি কতটুকু বলবো, কতটুকু বলবো না, আমি আমি কিরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করব, সেটার উপরে অনেক কিছু নির্ভর তো করে। বাবা মায়ের কোন স্মৃতিটা বেশি মনে পড়ে এখন? আমার আব্বার সব থেকে যেই স্মৃতিটা, আমার আসলে সবই আনন্দের স্মৃতি। আমি যদি বলি যে আমার আব্বার মৃত্যুর মোমেন্টটাও আমার কাছে অনেক আনন্দের। এটা কেন? আমার আব্বা আমার কোলে মারা গেছে। এখন যখন আমি খুব বুঝি যে সব সন্তানের এই সৌভাগ্যটা হয় না। দেখা গেল আপনি ঘর থেকে বের হয়ে আসছেন ৫ মিনিট আগে, আপনি খুব এক্সপেক্ট করছেন যে আপনার আব্বা যদি আপনার আব্বার মৃত্যুটা আপনি দেখতে চাচ্ছেন, আপনি দেখতে পারবেন কিনা এটার গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারেন না। মানে এটা কেমন, কিভাবে, মানে বাবা কোলে কিভাবে? কি মানে হচ্ছে, আমার আমি গুরুজির বাসায় যাব, সেদিন ছিল শুক্রবার, আজান দিল, জুম্মার আজান 12:30। তা আমি গুরুজির বাসায় যাব, আমি রেডি। আমি এরকম সোফার মধ্যে, আমাদের একটা মানে চড়া জীর্ণ ভাঙাচোরা একটা চেয়ারের মতো সোফা, ওইখানে বসা আমি। তা আমার মা বলতেছে যে তুই যাবি, সারাদিন লাগে। গুরুজির বাসায় গেলে আমরা যে গান শিখতাম, মানে সিরিয়ালি একজনের পর একজন, কে কখন সিরিয়ালটা পায় ঠিক নাই। তা আমার বললো তোর আস্তে আস্তে অনেক দেরি হবে, তো একটু বস। আমার আব্বার শ্বাসকষ্ট ছিল, ইনহেলার লাগতো, তো আমি একটু ওষুধটা নিয়ে আসি। আচ্ছা যাও। আর আমি একটু অলস প্রকৃতির, এই যে বসলাম, দরজা লাগাইতে বললে লাগাইতাম না। তা আমাকে মা বলার পরে দরজা টান দে, আমি বললাম বাড়ি থেকে লাগাই দিয়ে যাও। তা আমার মা আবার বাহির থেকে ছিটকিনি দিয়ে চলে গেল। ছিটকিনি দিয়ে চলে গেল ভাইয়া। আমাদের ঘরের পাশে একটা জানালা, জানালার পর্দা নাই, এবং অপোজিট হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে। ওইখানে 3জন মানুষ তাস খেলতেছে। ওই এরিয়াটুকুর ভেতরে ওই 3জন মানুষ আর আমরা 2জন ঘরে। মানে আই কন্ট্যাক্ট যদি হয় তাহলে ওদের সঙ্গে আমার জানালা দিয়ে হইতে পারে, এরকম একটা ওয়ে আর কি। তা আমি এরকম সোফার মধ্যে বসে আছি, আমার আব্বা ওইদিকে মাথা দিয়ে শোয়া, মানে ঠিক আমার অপোজিট সাইডে। তো হার্ট অ্যাটাক যারা করে তারা কিন্তু এভাবেই মারা যায়। তা আমার আব্বা একদিন আমার দিকে একবার ঘুরে তাকাইলো, তাকানোর পরে আমি আবার তখন একটা সিরিয়াল হইতো সুবর্ণলতা, জি বাংলায়। প্রথম এটা আমার আব্বার খুব পছন্দের একটা সিরিয়াল ছিল। তা আমি সুবর্ণলতাটা সন্ধ্যা একবার দিত, সকালে 11টা একবার দিত। তখন 11টা 12টার মোমেন্টে তো তো আমি সুবর্ণলতা দেখছি বসে। তা আমি আব্বাকে বললাম যে কি ঘুরে ঘুরে তাকাও, কিছু বলবা? তো কথা বলতে পারতেছে না। সে আবার ওইদিকে ঘুরে গেল। ঘুরে যাওয়ার পরে 30 সেকেন্ড পরে সে আবার মানে আমার দিকে সেকেন্ড বার ঘুরলো। ঘোরার পরে ভাইয়া, মৃত্যু এত কষ্ট। আমি দেখলাম কি যে আমার আব্বার 2টা চোখ এখানে চলে আসছে, আর নাকটা এরকম বাঁকা হয়ে গেল। আমার আব্বা কিন্তু খুব সুদর্শন, মানে সুদর্শন পুরুষ বলতে যা বুঝায়, খুবই সুন্দর দেখতে। তার হাইট, তার নাক, চোখ খুবই সুন্দর দেখতে একজন পুরুষ ছিলেন সে। তো আমি দেখলাম যে লাল হয়ে গেল, রক্ত এসে চোখ জমন বেঁধে গেল, নাক এরকম বাঁকা হয়ে গেল, এবং চেহারাটা এরকম ঘুরে গেল বাঁকা হয়ে।
আমি তো ছোট না, ভয় পেয়ে গেলাম। আমি চিৎকার দিলাম, আব্বা আব্বা করে চিৎকার দিলাম। কি হলো কি হলো? তো চিৎকার দিয়েও আমি আবার কাছে গিয়ে এরকম এরকম করতেছি। ততক্ষণে ওই যে মুখ বাঁকা হয়ে গেছে না, মুখ বাঁকা হয়ে কিন্তু সে মারা গেছে। তো তখন হচ্ছে আমি বিছানায় গিয়ে তার কিছুক্ষণ আগেই মানে এভাবে করে ধরছি মাথাটা আমার কোলে। তা আমি হচ্ছে পানি খাবা পানি খাবা পানি খাবা পানি খাবা বলতে বলতে তা আমার আব্বার মানে বালিশের পাশেই সবসময় একটা বোতল, হচ্ছে পান খাইতো, পানের ডাব্বা এগুলো থাকতো। তা আমি পানির বোতলটা নিয়ে ওই যে মুখার ভিতরে একটু করে পানি ঢাললাম, ঢালে আমি ওর মুখের মধ্যে দিলাম। তো প্রথম পানিটা সম্ভবত বুঝি না তো অত গেছে কিনা ভিতরে, পরের পানিগুলো দেখি যে দিতে বা গাল বেয়ে পড়ে গেল। তা আমি কিন্তু সে লাশ নিয়ে আধা ঘন্টার মধ্যে বসা মানে ঘরের মধ্যে। বাবার লাশ কোলে, নিজের কোলে হ্যাঁ আধা ঘন্টা? হ্যাঁ, আমি কিন্তু বসা, ওভাবে কিন্তু ঘরের মধ্যে বসা। আর ঘর থেকে আমি ডাকতেছি আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, চিল্লাচিল্লি করতেছি। তো ওরাও আসছে, ওরাও এসে জানালার মধ্যে বলতেছে কি হয়েছে কি হয়েছে। তো ওদের দূরত্বটা এমন ভাইয়া যে ওরা একেবারে কাছাকাছি জানালায় আসতে পারে, কনস্ট্রাকশনের কাজ চলে তো, মানে ওরাও ধরেন একটু একটু ফার। তো উম, তোমার মানুষ কই, ঘরের মানুষ কই, ওরা আমাদের দরজায় মানে কেচি গেটে এসে নক করা শুরু করছে। এই আপনাদের নিচে ফ্ল্যাটের মধ্যে কি যেন একটা প্রবলেম হয়েছে, দরজা খুলেন, ফ্ল্যাটে কি কেউ নাই, বাড়িতে কি কেউ নাই। বাড়িওয়ালা নেমে আসলো, কিন্তু বাড়িওয়ালা খুললো কেমনে, বাহির দিয়ে তালা, আমার মা তালা দিয়ে চলে গেছে। তো বাড়িওয়ালা আবার বাহির দিয়ে গেট খুলে ইয়ে করে আমার জানালার পাশে আসলো। কি হয়েছে মন, কি হয়েছে? তা আমি বললাম আন্টি আঙ্কেল, আব্বা কেমন জানি করে, কোনো শব্দ করে না। তো উনি সামহাও হয়তো বুঝতে পারছে তোমার আম্মা কই, আম্মা ওষুধ আনতে গেছে। তো তার মনে হয় 10-15 মিনিট পরে আমার মা আসছে, ওষুধ নিয়ে আসছে। ওষুধ নিয়ে এসে গেট খুলে আমার মা তো হাউমাউ করে কান্না। আমার কিন্তু তখন থেকে কান্না নাই, মানে আমার আব্বার সাথে সম্পর্কটা আমার এরকম ছিল যে বাপ বাপ ছাড়া মানুষ বাঁচতে পারে। মানে আমার অনেক লম্বা একটা সময় পর্যন্ত কোনো বন্ধু বান্ধব ছিল না। কেন ছিল না? কারণ আমার আব্বার একটু এইজ ছিল, আমি তার সর্বকনিষ্ঠ সন্তান হওয়ার কারণে আমার আব্বার অনেক এইজ, মানে 70+ আমি হই। তখন সে আমার দাদার বয়সী অ্যাকচুয়ালি। তো দাদার বয়সী একটা মানুষকে যখন বাপ বলে পরিচয় দিয়ে স্কুল কলেজে নিয়ে যেতে হয়, আমি স্কুলে, তখন তো কলেজে না, বন্ধু বান্ধবরা খুব ইনসাল্ট করে, খুব তিরস্কার করে। সেসব বন্ধু বান্ধবরা আমার ফেসবুকে এখন আছে তারা। তো তোর দাদা, এই তোর দাদা আসছে, এরকম ইস! বলতো। হ্যাঁ, তা আমি কিন্তু আমার তো আব্বা দাদা, আমি ওটা ফিল করতাম না। আমার বরাবরই না, আমি খুব ছোটবেলা থেকে আমি আমি কেমন জানি একটা মেয়ে, আমি মানুষের কথা মানে খুব একটা তোলার মতো মেয়ে না। আমি যুদ্ধ করতাম, এই তুই আমার আব্বা দাদা বললি কেন, মারামারি শুরু করে দিতাম। মানে খুব প্রতিবাদী আমি, মারতাম কিন্তু গায়ে হাত তুলতাম, দাদা বললি কেন দাদা বললি কেন। তা আব্বা আবার দেখতো গিয়ে যে আমার আজকেও স্কুলে মারধর শুরু হয়ে গেছে, আব্বা আবার এসে নিয়ে আসতো। তো কতটুকু ডেপ একটা সম্পর্কের মধ্যে থাকলে যে তাকে নিয়ে আমার কোনো সংশয় কাজ করে না, মানে দ্বিধা কাজ করে না তাকে পরিচয় দিতে। তো আমি তার উপর অনেক ডিপেন্ডেন্ট না, সে কিন্তু আমাকে আয় করে খাওয়াইতে পারে না, তার রোজগারে কিন্তু আমি চলি না। আমি খুব ছোটবেলা থেকেই কাজ করি, গানের জীবনে আসার আগে থেকেই কিন্তু আমি ঢাকার শহরে আমাদেরকে টিকে থাকার জন্য আমার মার এবং আমার অনেক রকমের কাজ করতে হয়েছে। এবং কাজের ধরনগুলো তো, যখন আমি যেহেতু আন্ডার ম্যাট্রিক, আপনি বোঝেন যে আমাকে মানুষ কি কাজ দিবে, তো কি কি ধরনের কাজ আসলে আমি করতে পারি সেই সময়। আমি কিন্তু ওই সময় থেকে নানা রকমের কাজ, প্রথম শুরুতে 750 টাকা বেতনের চাকরি পর্যন্ত আমি আমার 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 করা হয়েছে। তো ওই অর্থে যদি আমি বলি যে একেবারেই ইনকামের টাকা, ওইটাকে আমি আসলে ইনকাম ধরি না। 750 টাকা বা আমি হয়তো আমাদের 650 টাকা ঘর ভাড়া, হয়তো আমি ঘর ভাড়াটা দিই, কিন্তু আমি আসলে ওইটাকে ওইভাবে ফ্রিলি ইনকাম ধরে ওই বয়সের আয়ের টাকাটা কে আমি বলতে পারি না যে এটাকে আমি আমার বাবা মার জন্য খরচ না, করছি। এই জন্য আমি ওইটা বলি না বুঝতে আসলে। পারছি, হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু আমি অনেক ছোটবেলা থেকে কাজ করি, আমার শহুরে জীবনে আমার ছোটবেলা থেকে কাজ করে বেড়ে ওঠা। তারপরে তো আমার আব্বা ওইভাবে করে মারা গেল। আম, আহ, তা আমি তখন থেকে আমার আমার জীবনটা আমার আসলে খুব বেশি আবেগের মধ্যে আমি আমি চলি না। আমি যদি কাঁদতে হয় আমি একা কাঁদি। তারপর মা চলে গেলেন কবে? আর আমি মনে করতাম আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন, বা আমার আব্বা মারা যাওয়ার পরে
15 দিন পরে আমি কান্নাকাটি করছি। আর আরেক দফা আমি কান্না করলাম, বাড়িতে মাটি দিলাম তো, যখন লাশ কবরে নিচ্ছিল ওই মোমেন্টটা আমার কাছে ফিল হচ্ছিল যে মাটির মধ্যে ইয়ে করতেছে, মানে কেমনে থাকবে এখানে, আহা আহা এখানে কিভাবে আহারে। থাকে। তা আমার আব্বা তো খুব, আমার আব্বা লাশ দেখতে পারে না, আমার দাদি মারা গেছে, আমার আব্বা ভয়ে দেখতে যায় নাই। এত নার্ভাস একটা মানুষ, আবার হার্টের রোগী, তার মধ্যে হচ্ছে ইনহেলার ইউজ করে, শ্বাসকষ্ট, এসব মাটির মধ্যে কেমনে থাকবে, এন থেকে উঠাও। তো এখন গ্রাম অঞ্চলের মাওলানা থাকে না কিছু, মেয়েদের জানাজার পরে দেখতে দিবে না, সে মাওলানার সাথে আমার অনেক ফাইট হয়ে গেল। আমাকে দেখতে দিবেন না মানে, আমি আমার আব্বা, আপনি আমাকে দেখতে দিবেন না, আপনাদের হাদিস কোরআন, আপনাদের বেহেশত, তখন থেকেই মনে করেন এগুলা নিয়ে আমার সেই সময় একরকমের যুদ্ধ হয়ে গেল। কবর, কবর যে কবর স্থান না ওইটা, মানে আমার বড় বোনের বা বোনের হচ্ছে বাড়ির একটা জায়গাতে আমার আব্বাকে মাটি দেওয়া হলো। তো ওই মোমেন্টটা আমি খুব কান্নাকাটির একটা টাইম আমার আমি গেছে। আমি এখন বুঝলাম আমি আসলে শুরুতে কথা বলার শুরুতে আমি ভাবতেছিলাম বাবা মাকে নিয়ে কথা বলতেছি, আমি কার সাথে কথা বলতেছি, এ তো বাবা মাকে নিয়ে তো গভীর জায়গায় নাই। মানুষ যে আসলে বিচিত্র, এটা আমি আসলে জীবন আসলে শেখার শেষ নাই, আসলে জানার শেষ নাই। মানে মানুষের এক একজনের জীবন দর্শন যে এক এক রকম, এটা আমি আসলে অনেক বড় শিক্ষা কিন্তু হইল। আমি এখন আস্তে আস্তে টের পাচ্ছি যে মানে তুমি তোমার বাবাকে নিয়ে কি কি সব কথা বলতেছো এখন। তুমি যে বললা যে কবরে যে লোক মানে অন্যের মৃত্যু বা অন্যের কবরের শোয়ানো সহ্য করতে পারে না, সেই লোক এখন কেন ঘুমাবে এইখানে, একা থাকবে একা থাকবে কেন? এইটা ভয়ঙ্কর কথা। তো তারপরে 10-15 দিন পরে ঢাকায় আসলাম। আমার একটা একটা বড় অর্জন ভাইয়া, অনেক বড় গুণ বলতে পারেন, আমি গুছায় ফেলতে পারি এবং ভুলে যেতে পারি। মানে এটা কি সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো আমার নিজস্ব অর্জন? ডেফিনেটলি না। এটা হয়তো আল্লাহ আমাকে বাঁচাইতে হবে না। আল্লাহ কিন্তু কি করে আমাদেরকে, যে বলে না যে রিজিক, ধন দৌলত সব কিছুর মালিক সে, আপনাকে কিভাবে টিকায় রাখবে এটা তার দায়িত্ব। কিন্তু শুরুতে যে কথাটা বললে, এই কথাটার আগে যে আহ, তোমার একটা বড় ক্ষমতার জায়গা এটা, যে তুমি দ্রুত ভুলে থাকতে পারো। হ্যাঁ, ম্যানেজ করে ফেলতে পারি, এবং আমি এটা একা একা পারি। আমার ধরেন আমি একটা প্রেম করছি, আমার ব্রেকআপ হয়ে গেছে, হয়তো আমার 2-3 দিন সময় লাগবে ম্যাক্স তারা ভুলে যেতে, গুছায় ফেলতে। এবং আমি যদি যেটা এটা চাই, প্রতিটা মেয়ের এই পাওয়ারটা থাকা দরকার। মেয়ে বলবেন না, মানুষের। না, মেয়ের দরকার, মেয়ের দরকার এই কারণেই বাংলাদেশে মেয়েরা, মেয়ে সম্প্রদায় যেটা, মেয়ে, আমি একটা মেয়ের বাবা হিসেবে বলছি, আমি একটা মেয়ের বাবা হিসেবে বলছি যে বাংলাদেশে মেয়েদেরকে মেয়ে হিসেবে দেখা হয়। তো এবং কি ফলে তাদেরকে দুঃখ দিয়ে আরাম পাওয়া যায়। তো কেউ যদি মেয়েদের প্রতিনিধিদের মধ্যে থেকে কেউ যদি মনের মতো করে বলে যে কেউ আমাকে দুঃখ দিল বা তার সাথে আমার একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, তার আমি ভুলে গেলাম, তোরে আমার এখন মনে নাই, মনে পড়ে না, এই যে ভুলে যাওয়া যে সক্ষমতাটা, এটা অর্জন করাটা আসলে। আমি তাকে ভুলে যাই মানে কিন্তু ঘটনা ভুলে যাই তা না। আমি আর মানে ধরেন ওই যে একটা আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে না যে থু ফেলার পরে সেটা উঠায় খাই না, আমি কিন্তু অনেক গোড়া, আমি কিন্তু পিছে তাকাই না, এটা কি আমি বাবার সামনে হাঁটি। তো আমার বাবা মার ক্ষেত্রে বলেন, যে কোনো রকম কষ্টের টপিক বলেন, আমি সামনে হাঁটি, যে আমি বাবার, আমাকে দেখি, আমি মানে আমাকে বাবার ফোকাস মৃত্যুর করি। পর, বাবার মৃত্যুর পর তারপর আমি ঢাকায় চলে আসছি। আমি ঢাকায় এসে কি করছি, আমার আব্বার পাঞ্জাবি, একমাত্র ভায়োলিন বাদে পাঞ্জাবি জিনিসপত্র ব্যবহৃত সকল কিছু আমি ফেলে দিছি এবং বাসাটা চেঞ্জ করে ফেলছি। ওই বাসাটা আমার মাকে নিয়ে আমি সেখান থেকে চলে আসছি। কিন্তু আমরা যদি এটাকে বলি এইভাবে যে এমনও তো হতে পারে যে তুমি তোমার বাবার জিনিসপত্র সামনে থাকলে তুমি এটা নিতে পারবে না। বলতে পারেন, বলতেই পারেন, কিন্তু তো এদের ক্ষেত্রে যারা এরকম, তাদের অনুভূতিটাই তো বেশি পাওয়ারফুল।
ঠিক আছে, আক্ষরিক অর্থে সেটা জেনুইনলি তাই। আমরা তো মানে যে বেশি ইমোশনাল, যার ডেপথ যত বেশি, সে তার দ্বারাই তো এ ধরনের মানে অবাস্তব ঘটনা ঘটে। এগুলো তো বাস্তব ঘটনা না, এগুলো তো কমন ঘটনা না। তো এই আনকমন ঘটনাগুলো তো ওই টাইপের মানুষ দ্বারাই বেশি ঘটে। তা আমি তো ধ্বংসের হাত থেকে বাঁচতে মানে নিজে কিভাবে বাঁচবো সেই চিন্তা করব। আসলে তো সেলফিশের মতো চিন্তা সেই বেশি করে যে ভয় পায়। তা আমি তো আলটিমেটলি ভীতু। আমি অনেক ভীতু, এটা আমি মানি। আমি কিন্তু আমার দীর্ঘ জীবন একা একা বিছানায় ঘুমাইতে পারি নাই। আমার আব্বা আম্মার মাঝখানে ঘুমাইতাম তো আমি। এই শিক্ষাটা আমাকে দিল আমার আমার হাজব্যান্ড। সে রাত জেগে কাজ করে। আমি মনে করলাম আমার জীবনে একা ঘুমাইতে হবে না। আব্বা মারা গেছে, মা ছিল। মা মারা যাওয়ার পরে আমি আমার যে মানে আত্মীয় স্বজন তাদেরকে এনে এনে রাখতাম, তারা ঘুমাইতো আমার সাথে। বিয়ে করার পরে মনে করলাম স্বামী ঘুমাবে। বিয়ে করার পরে আমার স্বামী আমাকে এমন শিক্ষা দিল, আমি ধরেন 2 সপ্তাহ ঘুমাইলো, 2 সপ্তাহ পরে সে উঠে উঠে রাত 1:30 2টা বাজলে চলে যেত। আমার 1.5 বছরের বিবাহিত জীবনে উঠে উঠে চলে যায়। আমি কিন্তু কাঁদি ভাইয়া, কারণ আমি একা ঘুমাইতে পারি না। আমি কিন্তু সত্যি একা ঘুমাইতে পারি না। তখন আমি বিছানায় শুয়ে চিন্তা করলাম যে, দেখেন আমি আমার বাপ মার গল্প বলতো আমার চোখে পানি আসে না, কিন্তু এখন চোখে পানি আসতেছে। কারণ এটা আমি যে একা ঘুমাইতে পারি না, এটা কে ভাববে বলেন তো? আমার আব্বা আম্মা আমাকে রেখে চলে গেল। আবার অন্যদিকে যদি ভাবি যে আমার আমার জামাই আমার সাথে যেটা করলো, সে তো ভালোই করলো। আমি যে জিনিসটা পারতাম না সেটা শিখলাম। আমি স্বাবলম্বী হয়ে গেলাম। এই স্বাবলম্বী তো আমাকে আমার বাবা মা করতে পারে নাই। আমার বাবা মা তো আমার ক্ষতি করে গেছে। আমি একটু ডিফারেন্টভাবে ভাবতে মানে পছন্দ করি। বেঁচে থাকার জন্য যা যা ভাবনা লাগে তাই ভাবি। তা আমি চিন্তা করলাম যে ও চলে যায়, যাক, পাশের ঘরেই তো আছে, তো ফোন দিলেই তো আসবে বা ডাকলেই তো আসবে। দরজা লাগায় চলে যায়, আর কতকাল? ও যদি মারা যায় আমার একা থাকতে হবে না? আমি আমি একটা মানুষ, আমি সব কাজই তো একা করছি, শুধু ঘুমানো বাদে। তা আমার একা একা ঘুমানোটাও শেখা উচিত না? এখন কিন্তু আমি একা ঘুমাই ভাইয়া। আমি কিন্তু জীবনের প্রথম এখন একা ঘুমাই, জানেন? এবং যে কোনো জায়গায় আমি একা ঘুমাই। আমি প্রোগ্রামে গেলে আমি আমার জীবনের বহু বড় বড় প্রোগ্রাম, আমার ক্যারিয়ারের অনেক অর্জন আমার হয় নাই একা ঘুমাইতে পারবো না বলে। আমি আমি দেশে বিদেশে প্রোগ্রামে, ঢাকার বাইরে, ধরেন কক্সবাজারে যাবো, একটা হোটেল দিবে না, আমি তো থাকতে পারবো না। প্রোগ্রাম ক্যান্সেল, কে যাবে আমার সাথে? ধরেন দেশের বাইরে থেকে কোনো একটা প্রোগ্রামের প্রপোজাল আসছে, আমি তো একা থাকতে পারবো না, আমি কিভাবে যাব? আমি কিন্তু এখন সবকিছুর জন্য প্রস্তুত। তো এই উপকারটা কিন্তু আমার হাজব্যান্ড আমার আমার জন্য তার মানে হচ্ছে আমার বাবা করছে। মা বাবা মা মানে ওইটা শিখায় যায় নাই যে না, আমার বাবা মা এটা শিখায় যায় না। আমার বাবা মা আমাকে লিটারালি একটা অপদার্থ তৈরি করে গেছে, আমি যদি বলি বাস্তব কথা। কারণ তারা জানে যে একটা সন্তান একা বড় হবে। আমার আব্বা যখন মারা গেল, অতি আহ্লাদে এত অপদার্থ বানায় ফেললো আমাকে যে আমি একা খাইতে পারি না, বাজার করতে পারি না, আমি রান্না করতে পারি না। ভাই, আমার মা মারা যাওয়ার পরে আমি 1.5 বছর না খেয়েছিলাম, জানেন? হোটেলে খাই, হোটেলে খাবার খাইতে খাইতে আমার গ্যাস্ট্রিক, আলসার, ঠান্ডায় নিউমোনিয়া হয়ে গেল। আমি রান্না করতে পারি না। খাবারের অভাবে কোনো আত্মীয় স্বজন খাবার দেয় না, আহা, এসে দেখেও না, বলেও না। আমি ছোটবেলা থেকে কিন্তু যেহেতু আমার আব্বারই অনেক এইজ, আমার দাদা দাদি দেখি নাই, আমার চাচা ফুপ চাচা দেখি নাই, চাচি দেখছি, ওটা না দেখার মতোই। চাচি দেখলেই কি না দেখলেই কি। চাচা তো ভাই বোনদের সাথে কোনোদিন যোগাযোগ ছিল না। ফুপু দেখি নাই, শুনছি যে তারা মারা গেছে বা সামহাও আছে কিনা, তো কিছুই তো দেখি নাই। তো অনেক কিছু না পাওয়ার মধ্যে আমার আব্বা আম্মার বেশি আহ্লাদটা আমি আমি চোখে দেখছি, কিন্তু বেশি আহ্লাদে যে কিভাবে মানুষ নষ্ট হয় সেটাও আমি চোখে দেখছি। তো এই নষ্টটা যখন আমি হয়ে গেলাম, তা আমি চিন্তা করলাম যে তা আমার তো বাকি জীবন রান্না করে খাইতে হবে, বাইরে তো আমি খেতে পারবো না, আমার রান্না করতে হবে। কি কঠিন কথাবার্তা। রান্না করে খেতে হবে তো আমি মানে আমাকে শিখতে হবে কিভাবে রান্না করে। আমার মা ভালো রান্না করতো, তা আমি রান্নার টেস্ট বুঝতাম।
আমার আগাগোড়ায় ভালো রান্নার টেস্ট মানে স্বাদটা আমার জিভে ছিল। তো ওই ফ্লেভার থেকে আমি রান্না করলে আমি বুঝি যে আমার এটা ভালো হয় না, এটা ভালো হয়। এখনো আমি রান্না করলে আমি বুঝতে পারি, আগেই খেয়ে আমি বলতে পারবো যে আপনি মজা পাবেন আজকে তো খেয়ে। বাপ মা আল্লাদে তৈরি করে যায় নাই, তো জীবন জুড়েই তো বাপ মাই শেষ পর্যন্ত, মানে প্রভাব তো সবটুকু বাপ মায়েরই। ওটা আমি রাখি তাই। তা আমি বাবা মায়ের প্রভাব থেকে তো আমি বের হতে চাই না, কারণ আমার বাবা মা আমাকে তখন ফাইটার বানায় নাই। এটা আমার একটা অভিমান থেকে আমি হয়তো বলতেছি যে তাইলে ওই মাঝখানের কষ্টগুলো হয়তো হইতো না, কিন্তু বের হয়ে তো আসতে পারছি। আমার আব্বা আমাকে একটা মানসিক শক্তি সব সময়, আমার বাবা মা আমার জন্য অনেক দোয়া করতো। আমার মা আমার আব্বা আমার জন্য অনেক দোয়া করতো। আমার আব্বা মারা যাওয়ার সময় হসপিটালে আমি আমার আব্বাকে বলতাম, তুমি মারা গেলে আমি বাপ ডাকবো কাকে, আব্বা ডাকবো কাকে? তার আব্বা বলতো যে তোর 10টা দুয়ার খুলে যাবে, বাপের অভাব হবে না। তার কিছুদিন পরে আমার জীবনে এমন এক বাবা আসলো যে আমি ওই বাবার আদরে আমার আব্বাকে ভুলে গেলাম। মানে আমার গুরুজির কথা তো আসে। উনি আমাকে জীবনে এত ভালোবাসা দিছে যে আমার আব্বার কোনো অস্তিত্ব আমার জীবনে ছিল না। আমি মনে করতাম বাবাই আমার বাবা। কিন্তু আমি তারপরে সেখান থেকে এমন একটা ব্যথা পাইছি যে আমার আর মনে হয় আমার আর কাউকেই লাগে না। সব জায়গায় শুধু শিখি শিখি, কিন্তু ভাইয়া আমি আমার আসলে মানে পর গাছা হয়ে বাঁচা বা কারোর উপরে নির্ভরশীল হয়ে বাঁচা, এগুলো আমার সাথে স্যুট করে না। মানে কি বাবা Somehow. মা চলে যাওয়ার পরে অদ্ভুত সব হ্যাঁ, ঘটনা ঘটতে থাকে জীবনে। ঘটনা ঘটতে থাকে। আর ওই ওই জিনিসটা আমার আমার কিন্তু কষ্ট নাই। আমার আব্বা মারা গেছে, এটা আমার সামনে মারা গেছে। আমার এটা জীবনের একটা প্রাপ্তি সন্তান হিসেবে, এবং আমি একটা মানুষ, একজন মানুষ হিসেবে আমার মনে হয় যে আমি অনেক সৌভাগ্যবতী, অনেক সৌভাগ্যবতী মানে সন্তান হিসেবে। মানে আমার মা যে জিনিসটা দেখতে পারে নাই, আমার মা কিন্তু 24 ঘন্টা আমার আব্বার সাথে থাকতো, কিন্তু আমার মা কিন্তু ফাইনালি আমার আব্বার মৃত্যু দেখতে পারে নাই। কিন্তু আধা ঘন্টার ব্যবধানে আমার তুমি আব্বা দেখছো আমার আর কি। সামনে মারা গেল। তবে আমি একটু ডিপ্রেসড এবং একটু ট্রমাটাইজ, এটা আমি ইদানিং ফিল করি, কারণ আমি কথা বলতে বলতে মনে হয় একটু হারাই যাই এবং আমার লাইন এলোমেলো হয়ে যায় এবং সেটা খুঁজতে হয় যে আমি যাই কোথায় হোক, ছিলাম। আমরা বাবা মাকে নিয়ে কথা বললাম। আমি আমি এরকম কথাবার্তা কম শুনছি আর কি। কিছু কথা, নতুন কিছু কথা শুনছি আমি আজকে। হ্যাঁ, তো এই কথাগুলো আসলে অনেক অনেক ভাবনার মুখোমুখি করে দেয়, অনেক প্রশ্নের মুখোমুখি করে দেয় এবং ভাবতে বাধ্য করে আর কি, যে সন্তানদেরকে বাবা মা আদর করবে, কতটুকু প্রকাশ করবে সন্তানের কাছে, কতটুকু করবে না, বা তাকে কতটুকু তৈরি করবে, কতটুকু তৈরি করবে না, কিভাবে করবে। তোমার সাথে কথা বলে অনেক ধরনের মেসেজ পাওয়া গেছে। তোমার বাবা মা পৃথিবীতে বেঁচে নাই, তো তাদেরকে হারানোর পর তোমার যে উপলব্ধি এবং যে তোমার জীবন দর্শন পাল্টে গেছে, এটা রীতিমতো গবেষণার মতো, যেখানে কি কি পয়েন্ট আছে। তো মন, তোমাকে ধন্যবাদ। অনেক সময় কথা বললাম আমরা। বাবা মা যেখানে আছেন ওনারা ভালো থাকুন। আবারও ধন্যবাদ। আমরা আসলে বাবা মাকে নিয়ে নানান ধরনের কথা শুনি। আমরা মনের কাছে তার বাবা মাকে নিয়ে যে অদ্ভুত কথাবার্তাগুলো শুনলাম, সেটুকু আপনি আপনার সন্তানের দিকে তাকিয়েও একটু ভাববেন, যাতে আপনি চলে যাওয়ার পর আপনার সন্তান যেন একদম একা হয়ে না যায়, যে আমি এখন কার কাছে যাব, কিভাবে যাব, এবং তখন যেন আপনাকে অভিমানের জায়গা থেকে না বলে যে আমাকে এত আহ্লাদ না দিলেও পারত। ভালো থাকবেন। বাবা মাকে নিয়ে আরো অনেক অনেক কথা হবে। আল্লাহ হাফেজ।